কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল ভাই? এ তো পিসি সরকারের জাদুর মতো সব বিলীন হয়ে গেল। পাওয়া যাচ্ছে স্যার? হ্যাঁ, পাওয়া যাচ্ছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি মার্কেটে চলে আসে, ও বড় বড় ভাষণবাজি বড় নেতার আমেরিকাতে গিয়ে চোখের ডাক্তার দেখাতে হবে না, যেতে হবে কোথায়? কোথায় বলুন না একটু, ভয় লাগছে নাকি? বলুন জোরে। বুঝতে পারছেন? যার নামে গরু চুরির অপরাধ ছিল, অভিযোগ ছিল, সে জামিন পেয়ে গেল। যে আপনার আমার বাড়ির ছেলের মেধাটাকে চুরি করেছে, আপনার আমার বাড়ির ছেলেরা অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, সকালে ভ্যান নিয়ে এসে স্ট্যান্ডে লাগাই, দিনে 300 টাকা ইনকাম করি, সকালে উঠে মাঠে গিয়ে সন্ধ্যাবেলায় মাঠ থেকে ফিরি, দিনে 300 350 ইনকাম করি, চায়ের দোকান বিভিন্ন দোকান ঘুমটি চালাই, কিন্তু এই মেহনত করে এখানে কলেজ নাই, ছেলেকে দূরে পড়তে পাঠিয়ে মেধাযুক্ত তৈরি করলাম, রিটেনে পাস করলো, ভাইভাতে গিয়ে আপনার ছেলের জন্য আপনি 15 লাখ ধরাতে পারছেন না, কিন্তু বড় লোকের দামাল ছেলে যার যোগ্যতা কিছুই নাই, যে যুক্ত অক্ষর বানান করতে পারে না, তার বাপ 15 লাখ টাকা দিয়ে চাকরি পেয়ে গেল। এই অভিযোগ যাদের নামে আছে, সে জামিন পেয়ে বাইরে ঘুরছে। মনে হয় আপনাদেরকে যে বড় ফুল জোড়া ফুলকে জব্দ করবে? এটা দিবা স্বপ্ন দেখা হচ্ছে। ওবিসি তড়িঘড়ি মমতা ব্যানার্জি মুসলিম ভোট 100% আমার দরকার, মুসলিম ভোট আমার পকেটে রাখতে হবে, সেই জন্য কি করলেন? সম্ভবত 122টা মতো 122টা মতো জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে ইনক্লুড করলো। দীর্ঘদিন আইনি লড়াই চললো, কেস হলো। এখন কলকাতা হাইকোর্ট কি বলেছে, বেশ কিছু গাইডলাইন দিয়েছে, তার মধ্যে একটা গাইডলাইন হচ্ছে যে আপনার যে বোর্ডের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে বোর্ড আছে, কমিশন আছে, কমিশনের গাইডলাইন মেনটেন করে হয়নি, তো সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল। ভালো কথা, কিন্তু এখানে হাইকোর্ট একটা কথা বলেছে, যদি গাইডলাইন মেনটেন করে হয় সেটাকে প্রাধান্য পেয়ে যাবে, মান্যতা পেয়ে যাবে। এখনো হচ্ছে না। এবছরের পশ্চিমবাংলার কথা বলছি, ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম সমাজের প্রায় 400 জন ডক্টরি এতে চান্স পায়নি, এটা বাতিল হওয়ার ফলে। কার জন্য হয়নি? তৃণমূল সরকারের জন্য। এরা বলে বামাদের সময়ও তো ওবিসি হচ্ছে, আমি যতটুকু জানাচ্ছি ওগুলো বাতিল হয়নি, হয়েছে কাদের আমলে? তৃণমূলের আমলে, কি তড়িঘড়ি কাজ করে দেওয়ার জন্য। তো আপনাদের বলবো, সবের জবাব দেওয়ার সময় এসেছে। যতই শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি গোটাপ করে পশ্চিম বাংলার রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করুক না কেন, যতই পশ্চিম বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ছড়ানোর চেষ্টা করুক না কেন, পশ্চিম বাংলার মাটিতে ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করুক না কেন, আমরা যারা আছি ধর্মনিরপেক্ষ মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে এই শুভেন্দু অধিকারীকে, মমতা ব্যানার্জিকে জবাব আমরা দেব। এটা হবে তো নাকি ভাই? আর যদি মনে করেন ও অসুবিধে নেই, বিজেপি এসে গেলে তো আমার অসুবিধে নাই, শুধু এতটুকুই বলবো, একটু ডেটা তুলুন। 2014 থেকে 2019 আদিবাসীদের ওপরে বিজেপি ক্ষমতায় আসার পরে কত অত্যাচার হয়েছে, একটু তথ্য তুলুন। 2014 থেকে 2019 ক্ষমতায় আসার পরে দলিতদের ওপরে কত অত্যাচার করেছে এই বিজেপি, আর অবশ্যই তথ্য তুলবেন মুসলিমদের ওপরে কত অত্যাচার করেছেন। দেখবেন 3 নম্বরে মুসলিম দাঁড়িয়ে আছে। কিন্তু তার আগে যারা ভাবছিল বিজেপি আসলে আমাকে শেল্টার দেবে, অপরাধ কি? এক্সইউভি গাড়ি কিনেছে গুজরাটে। একটা দলিত ভাই এক্সইউভি গাড়ি কিনেছে, গাড়ি থেকে নেবিয়ে পিটেছে, সেও তো রে ভাই হিন্দু। সাউথে এক ভাই গাড়ি জোরে চালিয়ে একজনকে ওভারটেক করে চলে গেছে, দলিত হওয়ার জন্য পিটিয়েছে। উচ্চবর্ণের বিয়ে বাড়িতে চালে উঠে বিয়ের বাড়ির নাচ গান হচ্ছিল বা ফাংশন টাইপের হচ্ছিল, দেখছিল, পাঁচিল থেকে নেবিয়ে পিটেছে, সেও কিন্তু হিন্দু। রোহিত ভেমুলা, যাকে সুসাইড করতে বাধ্য করালো, সেও কিন্তু দলিত হিন্দু। তাহলে যে হিন্দুকে রক্ষা করবার জন্য এসেছিল 2014 সালে, তাদের দ্বারাই হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। আপনার আমার মধ্যে যারা হিন্দু সমাজের মানুষ আছে, পেট্রোল পাম্পে গিয়ে একবার পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিলে কি 50 টাকায় ডিজেল পেট্রোল পাবে? তো পাবে। আর 2011 সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেমে গিয়েছিল যিনি, এখন নবান্নের 14 তলায় বসে আছে।
মুসলমানদের উদ্ধার করতে নেমেছিল। একজন 2014-তে হিন্দুদের উদ্ধার করতে নেমেছিল, আর অপরজন 2011-তে মুসলমানদের উদ্ধার করতে নেমেছিল। স্বাধীনতার পর থেকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি পশ্চিমবাংলার মুসলমানরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা হচ্ছে এই 13 বছরের তৃণমূল সরকারের আমলে। তার জ্বলন্ত উদাহরণ, বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন, পড়াশোনা, চাকরি বাকরি, পরিযায়ী শ্রমিকের তকমা নিতে হচ্ছে। বলেছিল 10,000 মাদ্রাসায় দেওয়া তো দূরের কথা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 10,000 শূন্য পদ হয়ে গিয়েছে, এখনো পূরণ হয়নি। এই 13 বছরে মুসলমানদের উদ্ধার করার নামে খোঁজ নিয়ে দেখুন কটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে। শিক্ষা প্রতিষ্ঠান করা তো দূরের কথা, লাইসেন্সধারী লিগাল লিকার শপ, মদের দোকান 21 থেকে 22,000 দিয়ে দিয়েছে। আর ওই মদের দোকানগুলো কোথায়? ওই যাদেরকে উদ্ধার করবে বলেছিল তাদের এলাকায় বেশি আছে, মিলিয়ে নেবেন। আর চলে আসুন আপনার বিজেপির শুভেন্দু অধিকারীদের দলের কাছে, বড় বড় ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়। তাদেরকে জিজ্ঞাসা করুন যে হিন্দুকে তো উদ্ধার করবে বলেছিলে, ঠিক কথা, এই 14 আর এটা 24, 10 বছর, এই 10 বছরে তুমি কটা হিন্দু ভাইকে, হিন্দু মাকে চাকরি দিয়েছো তার লিস্টটা দাও। মুসলমানদের চাকরি দেবেন আমি ধরে নিচ্ছি, লিস্ট দিতে বলুন। উল্টে ছাঁটাই হয়েছে। এয়ার ইন্ডিয়া 1,26,000 মানুষ কর্মীকে ছাঁটাই করেছে। যদি 1,26,000 হয়, যদি সংখ্যার অনুপাতে আমি ধরি, ভারতবর্ষে 14-15% মুসলিম আছে, তাহলে কত সংখ্যায় হিন্দু মানুষকে চাকরি থেকে বরখাস্ত হয়েছে? 2014 থেকে 2024 যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট চাইবেন শুভেন্দু বাবুদের কাছ থেকে। বিজেপির যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট দাও। সেই লিস্ট দেখলে দেখতে পাবেন সেখানেও 86% হিসাবেও যদি আপনি কৃষক দেখেন, তাহলে কোন সমাজের মানুষ? 2014-তে যাদেরকে উদ্ধার করবে বলেছিল। আজকে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপিকে অর্থনীতি নিয়ে, যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপিকে নিয়ে জিডিপি নিয়ে, যখনই আপনি কোশ্চেন করছেন বিজেপিকে এই টাকার দাম কত, তখনই আপনার সামনে এসে ধর্ম হাজির করছে। যখনই আপনি বেকারত্বের প্রশ্ন করছেন, ধর্ম হাজির করিয়ে দিচ্ছে। যখন ক্ষুধার্তের প্রশ্ন হচ্ছে, ধর্ম হাজির করছে। যখন ভারতবর্ষ যে ঋণ নিচ্ছে সেই প্রশ্ন হচ্ছে, আবার ধর্ম হাজির করে দিচ্ছে। তাই আপনাদের বলবো, ওয়াকফটাও এরকম একটা ধর্মের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে। বার্তাটা কি? ট্রাইব্যুনাল নাকি এত ক্ষমতা, হাইকোর্ট টাইকোর্ট এদের ওপরে ক্ষমতা। শুধু কি ওয়াকফ ট্রাইব্যুনাল আছে? গ্রিন ট্রাইব্যুনাল নাই, একাধিক টাইপের ট্রাইব্যুনাল আছে, কিন্তু পার্ট অফ জুডিশিয়ারির বাইরে নয়। কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর একটা ভয়ঙ্করভাবে ভুল বোঝানো হচ্ছে যে বিশাল সম্পত্তি নাকি মুসলিমরা সব নিয়ে নিচ্ছে। আমি আপনাদের বলবো, আমার কাছে ডেটা আছে, তামিলনাড়ুর 2টো মন্দিরের কথা যদি বলি, তাদের যা সম্পত্তি ওয়াকফ সম্পত্তির থেকেও মনে হয় বেশি। কিন্তু প্রশ্ন আমার ওখানে নয় যে তামিলনাড়ুর মন্দিরের সম্পত্তি বলে সব নিয়ে নাও, এদের ওয়াকফের সম্পত্তি সব দিয়ে দাও, ওটা নয়। আমার প্রশ্নটা এখানেই যে শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মকে খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থনীতিতে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। 2014 সালে ভারতবর্ষের ঋণ ছিল 85 লক্ষ কোটি টাকা, আর 2024 এসে দাঁড়িয়েছে প্রায় 185 লক্ষ কোটি টাকা। ভাবতে পেরেছেন? আর আমার রাজ্যে যদি ফিরে আসি একটু, যারা নাকি বিজেপিকে আটকাবে, শুধু বিজেপির সাথে সমান তালে তালে টক্কর দিচ্ছে। 2011 সালে পশ্চিমবাংলায় 1947 সাল থেকে 2011 পর্যন্ত একটা মানুষের মাথার ওপরে এই 12,000 টাকা ঋণ ছিল। আর 2011 থেকে 2024 এই 13 বছরে বিজেপির সাথে এরা রেষারেষি করছে কে কত বেশি লোন নিতে পারে।
এক একটা মানুষের মাথার ওপরে প্রায় 58,000 টাকা ঋণ চড়িয়ে দিয়েছে। একটু বুঝবেন। তার এইগুলোতে যখন এরা ফেল করছে, বলেছিল 6 মাসের মধ্যে শিল্প এনে দেখাবো, বলেছিল নোটবন্দি যদি মানে সফল না হয় চৌরাস্তায় গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে যাব। গতকাল তো 8 বছর পূর্ণ হলো নোটবন্দির। কতটা লাভ হয়েছে, লস হয়েছে, না কেউ চৌরাস্তায় গলায় দড়ি দিয়েছে? কিন্তু কি হচ্ছে, আপনার আমার মধ্যে, আপনি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও উচ্চবর্ণ এ নিম্নবর্ণ, এই লাগিয়ে যে প্রমিসগুলো করে মোদিজি অর্থাৎ বিজেপি ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে গরিবের মানুষের অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা করে দিয়ে দেবে, সেটা তো দূরের কথা। আপনি আমি যদি ব্যাংক থেকে 3 লাখ টাকা লোন নিই, সেটাকে পূরণ করতে গেলে 4 লাখ টাকা দিতে হয়। আর আদানি আম্বানিরা কয়েক হাজার কোটি টাকার লোন নিচ্ছে, তাদেরকে বরঞ্চ আরো ছেড়ে দেওয়া হচ্ছে। আর আপনার আমার পাড়ায় উরাম আর উরহিম এদের মধ্যে লাগিয়ে রেখে দিচ্ছে। তাই বন্ধুগণ, সেরা একটা লাগাবার কৌশল হিসাবে কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে এসেছে। তাই আপনাদের বলবো, এতে কারো ভয় পাওয়ারও দরকার নাই, কারো হিংসার হওয়ারও দরকার নাই। আমরা এর বিরুদ্ধে এই জন্যই লড়াই করছি। আমরা বিগত দিনে দেখেছি আদিবাসীদের জল জমি জঙ্গলকে কেড়ে নিয়ে এই কর্পোরেটদের শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে, যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছি। আজকে এরা ওয়াকফ জমির ওপরে নজর পড়েছে, ওয়াকফ প্রাইম যেগুলো সম্পত্তি আছে সেগুলোকে নিয়ে ওই শিল্পপতিদের হাতে তুলে দেবে। আগামী দিনে হয়তো এরা আবার মন্দিরের ট্রাস্টের যে জমিগুলো আছে বা আপনার বিভিন্ন ট্রাস্টের বিভিন্ন সোসাইটির যে জমিগুলো আছে সেইগুলোকে এরা দখলের দিকে যাবে। তাই আপনাদের বলবো, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সংবিধানের ধারাকে যারা আঘাত দেওয়ার চেষ্টা করছে, সংবিধানকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই বন্ধুগণ, তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি, হারোয়ার এই থানার সামনে থেকে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো, আমি আবার সুজন বাবুর বক্তব্যকে দিয়ে আমি শেষ করব। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে, তৃণমূলের অনাচার থেকে বাঁচতে, তৃণমূলকে জব্দ করার জন্য নাকি দিল্লির অর্থাৎ বড় ফুলকে ভোট দিতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছেন। যদি এই তৃণমূলকে জব্দ করতে পারে, এই মেহনতি মানুষের প্রতিনিধিরাই পারবে, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিরাই পারবে, যারা পিছনে তাকায় না সামনে কথা ভাবে, যারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে। কোনো কর্পোরেট দল এই তৃণমূলকে জব্দ করতে পারবে না। তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি সত্যিকারের চান, আপনাদের উপরে যে অত্যাচার হচ্ছে, আবাস যোজনার যে দুর্নীতি হচ্ছে, 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, যত রকম অন্যায় হচ্ছে, এগুলোকে বন্ধ হওয়া দরকার। তাহলে বলবো, অন্য কোনো জায়গায় হাত দেবেন না। দুটো ফুলই এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার ডেটের ফুলকে রাখলে দুর্গন্ধ ছড়াবে, জীবাণু আসবে, ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। ওকে সার গাদায় ফেলুন। আসুন, এখানে বামেদের সমর্থন নিয়ে খাম চিহ্ন দাঁড়িয়েছে, খামে হাত দিন। আপনার ছেলের জন্য, আপনার ছেলের, আপনার ভবিষ্যতের জন্য খামের মধ্যে থেকে বার্তা নিয়ে আসবে। আমি শেষ করব। আচ্ছা।